ডেঙ্গুর প্রকোপের মধ্যে দক্ষিণাঞ্চলে বাড়ছে করোনা সংক্রমণ। অচল শেরেবাংলা মেডিকেলের পিসিআর ল্যাবের যন্ত্রাংশ নেই, টেস্ট কিটও চিঠি চালাচালিতে মিলছে না সমাধান। এক মাসে বরিশালে খুন, ধর্ষণ সহ ৩৫০-র বেশি অপরাধ, আতঙ্কে বাসিন্দারা। আইনের কঠোর প্রয়োগের তাগিদ, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া দাবি পুলিশের। শ্রেণীকক্ষে অবৈধভাবে পড়ানো হয় প্রাইভেট। পটুয়াখালীতে সরকারি বিদ্যালয়ে রমরমা কোচিং বাণিজ্য, প্রতিবাদ করলে পরীক্ষায় ফেল করানো সহ নানা হয়রানির অভিযোগ। প্রতি বছরই তীর ভাঙছে পায়রা নদীর। অরক্ষিত বেড়িবাঁধে নিঃস্ব হচ্ছেন পটুয়াখালীর দুমকির শত শত পরিবার। মানবিক সাহায্য নয়, টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এবং খানাখন্দ ভরা সড়ক, নাজুক ড্রেনেজ ব্যবস্থা, বেহাল দশা ভোলার লালমোহন পৌরসভার। কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ পৌরবাসীর, শিগগিরই সংস্কার কাজ শুরুর আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গুর মারাত্মক প্রকোপ, তার উপর বাড়ছে করোনা সংক্রমণ। তবে তেমন কোনো প্রস্তুতি নেই কর্তৃপক্ষের। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা শনাক্তের RT-PCR ল্যাবের যন্ত্রাংশ অচল, নেই নমুনা সংগ্রহের কিট। চিঠি চালাচালি করেও মিলছে না সমাধান। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। 2020 সালের মে মাসে শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা শনাক্তের RT-PCR ল্যাব প্রতিষ্ঠা করা হয়। সেখানে 2টি মেশিনে প্রতিদিন গড়ে 96টি করে পরীক্ষা হতো, কিন্তু 2 বছর ধরে ব্যবহৃত না হওয়ায় 2টি যন্ত্রই অচল হয়ে পড়েছে। নেই করোনা পরীক্ষার কিট। ভোগান্তিতে পড়েছেন রোগীরা। জনবল প্রয়োজন, পিসিআর মেশিন এবং বায়োসেপ্টিক ক্যাবিনেট দুইটাই সার্ভিসিং এবং ক্যালিব্রেশন প্রয়োজন। আর হলো আমাদের কিট নাই। যদি প্রমাণিত হয় যে মেশিন ঠিক আছে, আমাদেরকে অধিদপ্তর জানিয়েছে যে আমরা দ্রুতই কিট পেয়ে যাব। বরিশালে এরই মধ্যে 6 জন করোনা শনাক্ত হয়েছেন। তবে হাসপাতালে আলাদা করে আইসোলেশন ওয়ার্ড করা হয়নি এখনো। এদিকে ডেঙ্গুর হট জোন বরগুনাতে। রোগীর চাপে তিল ধরা ঠাঁই নেই জেনারেল হাসপাতালে। বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ঝুঁকি বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণেরও। জেলায় একটি RT-PCR ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন সিভিল সার্জন। বাইরে থেকে অনেক অতিথি আসতেছে, সেক্ষেত্রে করোনা ঝুঁকিটা অনেক ক্ষেত্রে বাড়তেছে এবং আমরা এটা নিয়ে শঙ্কিত। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, সেটি কিন্তু বরগুনা সদর হাসপাতালে একদমই নেই। করোনা একটা ওয়ার্ড আমি অলরেডি প্রস্তুত করে রেখেছি, ওটাও 50 বেড। করোনা কিটও নিয়ে আসছি, ডেঙ্গু NS1 আরও 3000 কিট পেয়েছি আমরা। যদি বরগুনাতে একটা ল্যাব স্থাপন করতে পারি, তাহলে আমাদেরকে বরিশাল কিংবা ভোলা সেই সমস্ত জায়গাগুলোতে হয়তোবা আমাদেরকে যেতে হবে না। বিভাগ জুড়ে করোনা ও ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে জানিয়ে সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মূল বিষয় হলো জনগণের সচেতন হওয়া। আমাদের বরিশাল স্বাস্থ্য বিভাগ আমরা যথেষ্ট প্রস্তুতি রয়েছে। 2020 সালের মার্চ থেকে 22 সালের আগস্ট পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে 7740 জন করোনা আক্রান্ত চিকিৎসা নেন। এদের মধ্যে মারা যান 1479 জন। আর চলতি বছরের 5.5 মাসে 3679 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 8 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ডেঙ্গু করোনা পরিস্থিতির আরও তথ্য জানাতে এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। শুরুতে যাচ্ছি মিরাজের কাছে। মিরাজ, তাণ্ডবে বরগুনায় যেরকম ডেঙ্গুর বিস্তার ঘটেছে, ঠিক একই কারণে বরগুনায় করোনা সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে এই মুহূর্তে 190 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং প্রতিজন রোগীর সঙ্গে 3 থেকে 5 জন করে স্বজন হসপিটালে অবস্থান করছেন। তারা স্বাস্থ্যবিধি মানছেন না, কেউ মাস্ক ব্যবহার করছেন না, নিরাপদ দূরত্ব বজায় রাখছেন না। এর ফলে কিন্তু বরগুনায় করোনা আক্রান্ত ঝুঁকি তৈরি হয়েছে। আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে হসপিটালের প্রতিটি দেয়ালে দেয়ালে মাস্ক ব্যবহারের জন্য সতর্কবার্তা সাটিয়ে দেওয়া হয়েছে। আনসার সদস্যরা মাইকিং করে রোগী এবং তার স্বজনদের মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা দিচ্ছেন। এছাড়া স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে বরগুনা এই হসপিটালে ফ্রিতে মাস্ক বিতরণ করা হচ্ছে, কিন্তু কেউ কিন্তু এতে কর্ণপাত করছেন না। তো এর ফলে কিন্তু বরগুনায় ডেঙ্গু এই মহামারীর মধ্যে কিন্তু করোনা আক্রান্তের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। আমরা বিষয়টি নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা সর্বাত্মক প্রচেষ্টা করছেন
এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের আরো আন্তরিক এবং সচেতনতা প্রয়োজন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে বরগুনায় যদি করোনার আক্রান্তের প্রকোপ বৃদ্ধি পায় এই জন্য কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। বরগুনা জেনারেল হাসপাতালের ৩য় তলায় একটি আইসোলেশন ওয়ার্ড ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এছাড়া পাথরঘাটা উপজেলা সহ বরগুনার অন্য যে 5টি উপজেলা রয়েছে সেই সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। বরগুনার সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় করোনার সংক্রমণ নিয়ে যদি কেউ হাসপাতালে আসেন তাদের টেস্ট করানোর জন্য এই মুহূর্তে কিট মজুত করা হয়েছে এবং বরগুনায় একটি RT-PCR ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অন্যদিকে বরগুনার যে জেলা প্রশাসন আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনার বিভিন্ন বাজারে এবং স্থানীয়দের সচেতন করতে মাইকিং করা হচ্ছে এবং এর জন্য তারা স্বেচ্ছাসেবকদের যারা রয়েছেন তারা যে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে যেরকম সতর্কতা বার্তা প্রচার করছে ঠিক তেমনি ভাবে করোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেজন্য তারা স্থানীয়দেরকে সতর্ক করছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। আমরা পটুয়াখালীতে ডেঙ্গুর মধ্যে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কার বিষয়ের খবর জানতে যাব মনির হোসেন বাদলের কাছে। ইতিমধ্যে চোখ রাঙাতে শুরু করেছে পটুয়াখালীতে ডেঙ্গু। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে 12 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়া কিন্তু পটুয়াখালী জেলায় কিন্তু 55 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। আর এদিকে যদি আমি বলতে চাচ্ছি যে করোনার কথা বলতে চাচ্ছি, করোনার বিষয়টা কিন্তু এখন পটুয়াখালীতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি। আমাকে স্বাস্থ্য বিভাগ এখনো জানিয়েনি করোনা আক্রান্ত হয়নি এখনো পটুয়াখালীতে। এছাড়া কিন্তু করোনা মোকাবেলার জন্য পটুয়াখালী যে হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছে ইতিমধ্যে তারা প্রস্তুত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে করোনা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে কিট এবং যে ঔষধ বা যে সরঞ্জামগুলো দরকার সেগুলো তারা প্রস্তুত রেখেছে। এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজে যখন এর আগে করোনা হয়েছিল তখন কিন্তু করোনার সময় 5টি ICU বেড তৈরি করা হয়েছিল, কিন্তু অনিবার্য কারণে কিন্তু আমাদের যে পটুয়াখালী তত্ত্বাবধায়ক জানিয়েছে এই ICU বেডটি কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে। এটি কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটি কিন্তু আতঙ্ক রয়ে গেছে। আর পটুয়াখালীতে জানেন যে এই যে পটুয়াখালী মেডিকেল কলেজ রয়েছে, এই মেডিকেল কলেজে কিন্তু যেখানে আমরা এই যে রয়েছি এখানে কিন্তু করোনা রোগী এবং সাধারণ রোগী একসাথেই চিকিৎসা নিচ্ছে, যার কারণে সাধারণ রোগীদের মধ্যে কিন্তু কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তারা জানিয়েছে করোনা যে রোগী রয়েছে তাদের জন্য আলাদা একটি ওয়ার্ড বরাদ্দ দেওয়া, যার কারণে এখানে শুধু করোনা রোগী থাকবে। কিন্তু এখানে এ বিষয়ে আমি পটুয়াখালী যে তত্ত্বাবধায়ক রয়েছে দিলরুবা ইয়াসমিন লিজা, আমি তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছে যে খুব শীঘ্রই যদি করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকে তাহলে তারা আলাদাভাবে একটি ওয়ার্ড করা হবে, সেখানে শুধু করোনা আপনার ডেঙ্গু রোগী থাকবে। এছাড়া যে ডেঙ্গু রোগী পটুয়াখালীতে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমরা পাইনি, তাই তারা কোনো আলাদা ওয়ার্ড করেনি এখন পর্যন্ত। তবে করোনা এখন পর্যন্ত যেহেতু পটুয়াখালীতে দেখা দেয়নি, তবে করোনা যদি দেখা দেয় তাহলে তাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করবে। এবং ডেঙ্গু রোগীর জন্য এখন পর্যন্ত তাদের যে কিট রয়েছে এবং যে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন সবকিছু প্রস্তুত রয়েছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে মেডিকেল কলেজ থেকে করোনা এবং ডেঙ্গুর সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনা এবং পটুয়াখালীতে। এদিকে এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন হাসপাতালটির উপপরিচালক ডাক্তার SM মনিরুজ্জামান শাহিন। সরাসরি চলে যাচ্ছি অপুর কাছে। অপু, করোনাও কিন্তু দরজায় কড়া নাড়ছে বরিশাল বিভাগ জুড়ে, এক নাজেহাল অবস্থা করছে এই অঞ্চলে। গত 24 ঘন্টায় নতুন করে 126 জন ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন। এই মাত্রই স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 126 জন নতুন করে শনাক্ত হয়েছে, পাশাপাশি একজন রোগী মারা গেছেন, তিনি বরগুনা নাগরিক। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলতে চাই বরিশাল এই বিভাগের সব থেকে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক SM মনিরুজ্জামান। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই যে মহামারী আকার এক ধরনের ধারণ করছে ডেঙ্গুর প্রকোপ এই অঞ্চলে খুব বেশি আমরা দেখছি, আপনারা কিভাবে সেবা দিচ্ছেন বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল? আমরা দেখছি যে রোগীরা এখন রীতিমতো মেঝেতে শুয়ে তারা চিকিৎসা নিচ্ছেন, আপনারা সেবাটা দিচ্ছেন কিভাবে তাদেরকে? জি অপূর্ব অপু, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল বিভাগের তথা বরিশালের আশেপাশে আপনার খুলনা বিভাগ বা ঢাকা বিভাগের কিছু অংশ মোট প্রায় 1.5 কোটি বা তার বেশি জনগণের আশ্রয় এবং ভরসার স্থল। আমরা শেরেবাংলা মেডিকেল কলেজে সাধারণত যা দেখি যে সাধারণত সচরাচর অল্প অসুখ নিয়ে এখানে কিন্তু আসে না। যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করে ফেইলিউর হয় বা চিকিৎসা করেও সুফল পায় না, তারাই সাধারণত বিভিন্ন কমপ্লিকেশন
হওয়ার পরে শেরেবাংলা মেডিকেল কলেজে আসে বা টারশিয়ারি মেডিকেল কলেজের মতো হাসপাতালে তারা আসে। ডেঙ্গুর ক্ষেত্রেও যাদের দেখা যায় যে ডেঙ্গু রোগী যখন জ্বর হয়, পরে যখন ডেঙ্গু শনাক্ত হয়, প্রথমে তার বাড়িতে চিকিৎসা করে, তারপর স্থানীয় চিকিৎসকের কাছে যায়, তারপর স্থানীয় হাসপাতালে ভর্তি হয়, তারপর যদি চিকিৎসায় তারা ভালো না হয়, তারা আস্থা রাখতে না পারে, শেষ পর্যন্ত কিন্তু এই অঞ্চলের লোকজন বরিশাল মেডিকেল কলেজে আসে। তো বরিশাল মেডিকেল কলেজে যখন আসে তখন বুঝতে হবে যে সেই রোগীটা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে তারপর আসছে। মানে শেষমেশ আসে বরিশাল মেডিকেলেই আসে, কিন্তু সেই রোগীটি কি কাঙ্ক্ষিত চিকিৎসাটা পায় এখান থেকে? আপনি জানেন যে আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল 1968 সালে তৈরি হয়েছে। এখানে জনবলের অনেক সংকট আছে, আমাদের অবকাঠামোর সংকট আছে। তারপরও আমরা বিগত দিনে আমরা ডেঙ্গু চিকিৎসা দিয়ে আসছি, অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা দিয়ে আসছি, করোনা রোগের চিকিৎসা দিয়ে আসছি। এখান থেকে কেউ চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরেছে এরকম না। আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমরা মন্ত্রণালয়ের নির্দেশ মতো, তারপর ডিজি হেলথের নির্দেশ মতো আমরা চিকিৎসা দিয়ে থাকি। আমরা মনে করি, আমরা চেষ্টা করি। মানে আপনি বলছেন সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন, ঘাটতি আছে কোথায় কোথায়, কি করলে আরো বেশি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজটা ভালো হতে পারে, মানুষ কাঙ্ক্ষিত সেবা পেতে পারে? শেরেবাংলা মেডিকেল কলেজ আসলে যেহেতু অনেক পুরনো হাসপাতাল, 1968 সালে তৈরি হয়েছে, তখনকার আপনার জনবলের চাহিদার প্রেক্ষিতে 1968 সালের পর এখন 2025 সাল, জনগণ কিন্তু অনেক বেড়েছে, প্রত্যাশা অনেক বেড়েছে, বিজ্ঞান অনেক এগিয়েছে। সেক্ষেত্রে কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজের উপরই এই দক্ষিণাঞ্চল এখনও নির্ভরশীল। আমার মনে হয় যে শুধু শেরেবাংলা মেডিকেল কলেজের উপর নির্ভরশীল এই বিষয়টা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এরকম আরও দুই একটা প্রতিষ্ঠান এই বরিশাল বিভাগে হওয়া উচিত, যাতে করে শেরেবাংলার উপর চাপ কম পড়ে। তাহলে কিন্তু এই মানুষের যে প্রত্যাশা এবং প্রাপ্তি, তার মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা আর থাকবে না। একটি বড় প্রশ্ন করতেই চাই, আপনি দেখছেন যে করোনা রোগও কিন্তু এখন শনাক্ত হচ্ছে। আপনাদের হাসপাতালকে আইসোলেশন করেছেন এখন পর্যন্ত, এবং যে আরটিপিসিআর ল্যাব যেটি রয়েছে সেটিও তো বন্ধ কেন? মানুষ তো পরীক্ষা করতে পারছে না। জি, আপনাকে ধন্যবাদ। আমরা মন্ত্রণালয়ের নির্দেশে এবং ডাইরেক্টর হেলথ তার নির্দেশে আমরা আরও বেশ কয়েকদিন আগেই আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটা আইসোলেশন ওয়ার্ড করেছি, করোনা ওয়ার্ড করেছি। সেখানে জনবল, তারপর আনুষঙ্গিক লজিস্টিক্স সব আমরা রেখেছি, এবং ইতিমধ্যেই আমাদের আজকে 2টা রোগী ভর্তি আছে, এর আগে আরও একটা রোগী ভর্তি ছিল। আমরা করোনা রোগের চিকিৎসার জন্য প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ রোগী আসলে আমরা চিকিৎসা দিতে পারবো, আমাদের সমস্যা হবে না। আরটিপিসিআর ল্যাবটা তো বন্ধ। আরটিপিসিআর ল্যাবটা হলো যে বরিশাল বিভাগের আরটিপিসিআর ল্যাব আছে 2টা, একটা ভোলাতে আর একটা হলো বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা বরিশাল মেডিকেল হাসপাতাল, ওটা হলো বরিশাল মেডিকেল কলেজে। তো আমি যতদূর খোঁজ নিয়েছি যে সেখানে যেহেতু আমাদের করোনার আগের যে ঢেউটা ছিল 2020-21-এ, তখন তারা যথেষ্ট সেবা দিয়েছেন, এবং বরিশাল বিভাগের সমস্ত জনগণের যারা করোনা টেস্ট করতে আসছে ধাপে ধাপে বিভিন্নভাবে তারা, তখন তো আসলে মানুষ পরীক্ষা করতে পেরেছে, এখন তো পারছে না। তারপর আসলে করোনাটা যেহেতু ছিল না, করোনা না থাকার কারণে মেশিনটা অফ ছিল দীর্ঘদিন। এখন সেটাকে আবার নতুন করে ক্যালিব্রেশন করতে হবে, কিট লাগবে। সেটার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছেন, আশা করি দ্রুত এটা চালু হবে। এই আশ্বাসের ফসলটা কবে আসবে? বরিশাল এবং ভোলা দুটিই বন্ধই রয়েছে, অথচ এই বিভাগে দুটিই রয়েছে আরটিপিসিআর ল্যাব। এটা আমি মনে করি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা অক্ষেপল আছেন, জানেন, তারা চেষ্টা করছেন, চলে আসবে ইনশাল্লাহ। আপনি শেষ কি বার্তা দিতে চান এই শহরবাসী, দক্ষিণ অঞ্চলবাসীর প্রতি? ডেঙ্গু এবং করোনা যেভাবে থাবা দিচ্ছে এই অঞ্চলে, আপনি কি বার্তা দিবেন সাধারণ মানুষের প্রতি? আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 1 বছর যে পরিসংখ্যান ডেঙ্গুর জন্য দেখলাম, যে আসলে আমরা ডেঙ্গু তো প্রায় 20-25 বছর আগে থেকে জানি যে ডেঙ্গু আছে। সেক্ষেত্রে আমরা মনে করতাম একসময় যে এটা বর্ষাকালীন রোগ, একটা নির্দিষ্ট সময় হয়। কিন্তু আমাদের যে পরিসংখ্যান বলে যে জানুয়ারি থেকে এই পর্যন্ত, আজকে 23 তারিখ জুনের, আমাদের রুগী আছে মানে ভর্তি হয়েছে 521 জন এই 6 মাসে, গত 6 মাসে। তার মধ্যে জানুয়ারি মাসে ভর্তি হয়েছে, ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছে, গত মার্চে ভর্তি হয়েছে 42 জন, গত মে মাসে ভর্তি হয়েছে 131 জন, আর এই জুন মাসেই ভর্তি হয়েছে 324 জন। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা মাসেই কিন্তু আমাদের ডেঙ্গু রোগী আছে। তো শুধু সচেতনতা শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় হবে না, সারা বছর সচেতন থাকতে হবে, এবং সচেতনতার বিষয়টা আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করে এবং সর্বোচ্চ লেভেল পর্যন্ত থাকতে হবে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সচেতনতা যেমনি ব্যক্তি পর্যায়ে তেমনি রাষ্ট্রীয় পর্যায়ে, সর্বোচ্চ মহল থেকে যদি সমন্বিত উদ্যোগ নেওয়া যায়, তাহলে হয়তোবা এই যে ডেঙ্গুর ভয়াবহতা রয়েছে সেটি নির্মূল হওয়া সম্ভব, এবং করোনাও মোকাবেলাও সম্ভব। আপাতত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল বরিশাল থেকে। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।
পুকুর কমে যাওয়ায় রান্নার কাজে ব্যবহারের জন্য বছর জুড়ে বৃষ্টির পানি মজুত করা হয় বরগুনার প্রতিটি বাড়িতে। আর এই জমানো পানিতে বংশ বিস্তার করছে এডিস মশা, যার কারণে জেলার প্রায় প্রতিটি বাড়িতেই ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে জানিয়েছে আইইডিসিআর। স্থানীয় প্রশাসন বলছে, সঠিক নিয়মে বৃষ্টির পানি মজুতের বিষয়ে সচেতন করতে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে স্বেচ্ছাসেবকদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। রান্নার রং ও স্বাদ ধরে রাখতে বরগুনায় দশকের পর দশক ধরে ব্যবহার করা হচ্ছে পুকুরের পানি, কিন্তু অপরিকল্পিতভাবে নগরায়ন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে জলাশয় ভরাট করায় সংকট দেখা দিয়েছে পানির এ উৎসের। এতে স্থানীয়রা আয়রনযুক্ত গভীর নলকূপের পানি ব্যবহার না করে রান্নার কাজে ব্যবহারের জন্য বছর জুড়ে ড্রামে করে সংরক্ষণ করেন বৃষ্টির পানি। আর এই বৃষ্টির পানি এখন কাল হয়ে দাঁড়িয়েছে বরগুনাবাসীর জন্য। বৃষ্টির পানিতে মূলত খাবারের টেস্ট ভালো আসে আর রংটাও পরিবর্তন হয় না। বৃষ্টির পানি সংরক্ষণেরও সচেতন হওয়ার বিকল্প আমাদের এই অঞ্চলের মানুষের নেই। তো এখন পুকুর নাই দেখে সবাই আসলে বৃষ্টির উপর নির্ভর করেই আসলে পানিটা জমিয়ে রাখে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে কাজ করছে আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল। দলের সদস্যরা বলছেন, নোংরা পানিতে নয়, এডিস মশা বংশবিস্তার করে স্বচ্ছ পানিতে। অনুসন্ধানে জেলার প্রায় 95% বৃষ্টির পানি সংরক্ষণের ড্রামে এডিস মশার লার্ভা পেয়েছেন তারা। এজন্য সঠিক প্রক্রিয়া না মেনে বৃষ্টির পানি সংরক্ষণকেই দায়ী করছে আইইডিসিআর। মোটামুটি সবগুলো বাড়িতেই কোনো না কোনো পাত্রে, পানির পাত্রে আমরা এডিস মশার লার্ভা বা মশার অন্য কোনো স্তর আমরা এখানে দেখতে পেয়েছি। ডাবের খোসা জাতীয় যে জিনিসগুলো অথবা যেখানে পানি রিজার্ভ হতে পারে ছোট ছোট জায়গাগুলো, এগুলো একটু পরিষ্কার রাখলেও কিছুটা ডেঙ্গু কমে আসবে। সঠিক প্রক্রিয়া অবলম্বন করে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য স্থানীয়দের সতর্ক করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। স্বেচ্ছাসেবকদেরকে আমরা পাঠাচ্ছি, তারা বাসা বাড়িতে যে কিভাবে পানি সংরক্ষণ করলে এই ডেঙ্গুর লাভরা থাকবে না সে বিষয়টি তাদেরকে বোঝানো হচ্ছে, এবং এর পরবর্তীতে ধারাবাহিকতায় আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমাদের আইনগত ব্যবস্থা যে সুযোগগুলো আছে আমরা সেটা কাজে লাগাবো। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 2300 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে 22 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বিভাগীয় সময় আরও থাকছে। 6 মাস ধরে বন্ধ র্যাবিক্স ভ্যাকসিন সরবরাহ। পিরোজপুর জেলা হাসপাতালে মিলছে না জলাতঙ্কে চিকিৎসা, বাইরের ফার্মেসি ভরসা। অধিদপ্তরে জানানো হলেও মেলেনি সমাধান। বরিশালে গত 30 দিনে 350-র বেশি অপরাধ সংঘটিত হয়েছে। 4টি খুন সহ দিনে দুপুরে চুরি ছিনতাইয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী অভিযোগ পাওয়া মাত্রই অপরাধীদের শাস্তির আওতায় আনছে বলে দাবি করছে, তবে সহাবস্থানের পরিবেশ ও আইনের কঠোর প্রয়োগের তাগিদ সচেতন মহলের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে ছবি তুলেছেন সুজয় দাস। বছরে একবার কোরবানির ঈদে গ্রামের বাড়ি আসেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শিল্পপতি মশিউল আলমের পরিবার, কিন্তু এবার আনন্দের ঈদ বিষণ্ণতা এনেছে তার বাসায় চুরির ঘটনায়। ভয়ের ভিতরে আছি, আতঙ্কের ভিতরে আছি, কারণ আমরা যেই আসামিকে যে ধরিয়েছি এবং তার বিরুদ্ধে যেসব আমাদের কাছে এভিডেন্স আছে যে তারা একটা চক্র, তো আমি মামলা দিয়ে ফেলেছি যারা যে কোনো সময় আমাকে হামলা করতে পারে। চোররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর আমরা খাঁচায় বন্দী হয়ে গেছি, আমরা চাই না এটা হোক। বরিশাল শহরের পুলিশ লাইন্সের অভিজাত এলাকা জব্বার মিয়ার গলিতে গত 2 মাসে প্রায় অর্ধশত বাসায় চুরি হয়েছে বলে অভিযোগ। পাশের কেডিসি কলোনি সহ আশপাশের চিহ্নিত চোর মাদকসেবীদের অপরাধে আতঙ্ক আর ভয় পিছু ছাড়ছে না স্থানীয়দের। কেডিএস বস্তি, ভাটারখাল বস্তি, এখান থেকে এবং ডিসির বাংলোর পিছন থেকে ওরা আসে। যে সমস্ত ছেলেরা চুরি করে এরা সবাই ইয়াং এবং মাদকাসক্ত। ধরার পর আমরা পুলিশ খবর দিয়েছি, পুলিশ আসছে, কিন্তু পুলিশ কোনো এটার করে নাই, পুলিশ ওদেরকে ছেড়ে দিয়েছে। মানুষ সন্ধ্যার পরও ঘর দিন আনতে পারে না, মানে যে সময় সুযোগ পেয়ে যা পায় ওরা মানে চোর, আর কয়েকদিন পরে ডাকাতি করবে, এই অবস্থা আর কি। গত মে মাসের 30 দিনে সরকারি হিসেবে 356টি নানা অপরাধ হলেও বেসরকারি হিসেব বলছে আরও বেশি। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে চেকপোস্ট বসানো, টহল বাড়ানো সহ অপরাধ দমনে তারা সচেষ্ট রয়েছেন। বিশৃঙ্খলা ঠেকাতে পারস্পরিক সহাবস্থান ও আইনের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি নাগরিক সমাজের। নাগরিক সমাজের প্রত্যাশা আইন শৃঙ্খলা বাহিনী একটিভাবে তারা তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবে। কেউ অপরাধ করে যে পার পেয়ে যাবে তার কোনো সুযোগ নেই, আমরা সক্রিয় আছি। চুরি হলেও আমি সবার প্রতি রিকোয়েস্ট যে আমাদের এখানে অভিযোগ করতে হবে, আমরা সেই বিষয়ে তৎপরতা নিব এবং
আমরা এটা ফাইন্ড আউট করব। বরিশালে গত এক মাসে 28টি ধর্ষণ, 4টি খুন, 1টি দাঙ্গাসহ মেট্রোপলিটন এলাকায় 140টি এবং জেলায় 216টি অপরাধ সংঘটিত হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা। সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় তারা জানান, নগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরও তা মানা হচ্ছে না। দ্রুত এসব যানবাহন বন্ধের দাবি জানান তারা। বিক্ষোভ শেষে একটি মিছিল বের করেন তারা। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন রিকশা চালকরা। পটুয়াখালীতে সরকারি বিদ্যালয়ের মধ্যেই চলছে কোচিং বাণিজ্য। এমনকি ক্লাস চলাকালীন শ্রেণীকক্ষের মধ্যেই প্রাইভেট পড়ান অনেক শিক্ষক। প্রায় 90% শিক্ষার্থী অধিক টাকা খরচ করে কোচিং করতে বাধ্য হচ্ছেন। প্রতিবাদ করলে পরীক্ষায় ফেল করানো সহ নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। ঘড়ির কাঁটায় তখন সকাল 9:30। স্কুলের ক্লাসরুমে বেশ কিছু শিক্ষার্থীকে প্রাইভেট কোচিং করাচ্ছেন শিক্ষিকা। আর ক্লাসরুমে প্রবেশ করতে না পারায় বাহিরে দাঁড়িয়ে আছেন অন্য শিক্ষার্থীরা। দাঁড়িয়ে থাকা লাগে, ভিতরে ঢুকতে পারি না, তারা প্রাইভেট পড়ায়, এই জন্য প্রাইভেট না পড়াই আমাদের ক্লাসে শিক্ষা দেখ, আমরা এটাই চাই। এমন চিত্র দেখা গেছে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। শুধু একটি নয়, প্রায় প্রতিটি শ্রেণীকক্ষেই চলছে বাণিজ্যিক কোচিং। অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের মদদে সরকারি বিদ্যুৎ, ফ্যান, বেঞ্চ সহ অন্যান্য উপকরণ ব্যবহার করে চলছে রমরমা কোচিং বাণিজ্য। তবে অভিযুক্ত শিক্ষিকা এটিকে অতিরিক্ত ক্লাস বলে দাবি করেন। দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, তো আমার হেড স্যার মিটিংয়ে বলছে যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে, এই জন্য আজকে আমি একটা ক্লাস নিচ্ছি। এদিকে এক কক্ষে সাংবাদিক প্রবেশের খবর পেয়ে অন্য কক্ষগুলো থেকে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েন কোচিং বাণিজ্যের সঙ্গে যুক্ত শিক্ষকরা। একটু দৌড়ে একজনের মুখোমুখি হলে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন ওই শিক্ষক। স্কুলে এসে আমি ছাত্র পড়াইনি। শিক্ষার্থীরা বলছেন, সকাল বিকেল 2 বেলা শ্রেণীকক্ষের মধ্যেই প্রাইভেট পড়ান শিক্ষকরা। প্রতি বিষয়ের জন্য 1000 করে টাকা দিতে হয় শিক্ষার্থীকে। স্কুলের প্রধান শিক্ষক সরাসরি এই প্রাইভেট বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকায় প্রায় প্রতি ছাত্রছাত্রীকেই অতিরিক্ত টাকা দিয়ে কোচিং করতে হচ্ছে। কোচিং না পড়লে পরীক্ষায় রেজাল্ট খারাপ করানোরও অভিযোগ অভিভাবকদের। আলমগীর স্যার আছে, পরে রাখি মিস আছে, মুক্তা মিস আছে, এরা আর কি স্কুলে গিয়ে পড়ায়। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত হুমায়ুন স্যারের কাছে প্রাইভেট পড়ি। রুম নম্বর 108 নম্বর রুমে বসে পড়ি। মাসে যে আমরা 1000 টাকা দেই। বাচ্চা তো মাঝে মাঝে এসে বলে, আব্বু ওই স্যারের কাছে যদি না পড়ি তাহলে আমার মার দেবে না। ঘটনার অনুসন্ধানে গেলে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে স্কুলের অফিস কক্ষ তালাবদ্ধ করে সটকে পড়েন প্রধান শিক্ষক। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তার মুখোমুখি হলে সব অভিযোগ অস্বীকার করেন। আমাদের এখানে কোনো প্রাইভেট আমার হয় না, সম্পূর্ণ মিথ্যা কথা। সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট কোচিং কিংবা লাভজনক ব্যবসার সঙ্গে যুক্ত থাকা অবৈধ। তদন্ত করে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলছেন শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রশাসন। কোচিং সংক্রান্ত যে অভিযোগটা আমরা পেয়েছি, এটি আমরা খতিয়ে দেখব যে এখানে অনিয়ম কিছু হয়েছে কিনা। এই বিষয়গুলো আসলে নজরে এসেছে, আমরা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারব। বিদ্যালয়টি 1932 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 962 জন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। প্রতি বছরই বাঁধ ভেঙে পায়রা নদীর ভাঙনের কবলে পড়েন পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাসিন্দারা। ফসলি জমি ও ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন অনেকে। ত্রাণ নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান দুর্গত এলাকার বাসিন্দারা। ঘর ছিল, ভিটে মাটি ছিল, তবে নদীর আগ্রাসন সবই কেড়ে নিল। মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে নিঃস্ব পটুয়াখালীর দুমকি উপজেলার শাহনাজ বেগম। শুধু শাহনাজ বেগম নয়, উপজেলার 4 নম্বর আঙ্গারিয়া ইউনিয়নের এমন হাজার হাজার মানুষ পায়রা নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়েছেন। অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়ে পানি, ভাঙতে থাকে পার, বিলীন হতে থাকে ফসলি জমি ও বসতবাড়ি। হুমকির মুখে থাকে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছরই ভাঙন কবলিত মানুষদের দেয়া হয় ত্রাণ, তবে মানবিক সাহায্য নয়, টেকসই বাঁধ নির্মাণের দাবি দুর্গত এলাকার বাসিন্দাদের। ঘর বাড়ি যাইতে যাইতেই 60-65 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত সবই যাইতে আছে। আমাকে ওই জায়গায় স্কুল আছে, খেলার মাঠ আছে, সব নদীতে ভাঙিয়ে গেছে। প্রত্যেক বছরে একটু একটু জিও ব্যাগ দেয়, তো কোনো কাজ হয় না। যেখানে পানি
বেশি সেখানে জিও ব্যাগ ফেলায় না, ফেলায় যাই আবার অন্যদিকে। জিও ব্যাগগুলি দেয় ওই পর্যন্তই দেখি, কিন্তু ভাঙন রোধ হয় না। তবে ভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। স্থায়ী সমাধানের জন্য আমাদের একটা সমীক্ষা প্রকল্প অনুমোদিত হয়েছে। সমীক্ষা প্রকল্পের প্রতিবেদনের ভিত্তিতে আমরা পরবর্তীতে স্থায়ী কাজ কীভাবে করা যায় তারপর পদক্ষেপ গ্রহণ করব। পটুয়াখালীতে মোট 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। বিভাগীয় সময় আরো থাকছে। 2 যুগেও হয়নি সংস্কার, খসে পড়ছে পলেস্তারা। জরাজীর্ণ ভবনে ঝালকাঠি শেখেরহাট পুলিশ ফাঁড়ির কার্যক্রম, ভোগান্তিতে পুলিশ সদস্য ও সেবা প্রত্যাশীরা। খানাখন্দ ভরা সড়ক, নাজুক ড্রেনেজ ব্যবস্থা, বেহাল দশা ভোলার লালমোহন পৌরসভার। পৌরবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে শিগগিরই সংস্কার কাজ শুরুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। সড়ক নয়, যেন খণ্ড খণ্ড জলাশয়। রাস্তা জুড়ে থাকা বড় বড় গর্তে একটু বৃষ্টি হলেই জমে থাকে পানি। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, ভোগান্তির শেষ নেই চলাচলকারীদের। ভোলার লালমোহন পৌরসভার লঞ্চঘাট সড়ক দিয়ে কয়েক হাজার মানুষকে চলাচল করতে হয়, কিন্তু সড়কটির অবস্থা এমন নাজুক যে পায়ে হেঁটে চলাচল করা দায়। এলাকাবাসীর অভিযোগ, 2 দশকের বেশি সময় ওই সড়কটি সংস্কার করা হয়নি। কি পৌরসভা এত শহরাঞ্চলের রাস্তা ভালো আছে, কয়েকবার ওখানে এমপি শাওন সাহেব উদ্বোধন করছে, শুভ উদ্বোধন করছে, কিন্তু রাস্তার কোনো কাজ এখন পর্যন্ত হয়নি। কোনো লোক অসুস্থ হইলে একটা যানবাহন পাওয়া যায় না। 2002 সালে লাস্ট এই রাস্তার কাজ হয়েছিল, আর এখন পর্যন্ত এক ফোঁটা বালিও এই রাস্তায় পড়ে নাই। ভোগান্তির শেষ নেই কাঁচা বাজার ও মাছ বাজার সড়কেও। সংস্কারের অভাবে সব সময় কাদা পানি জমে থাকে রাস্তার উপরে। ব্যবসায়ীদের পণ্য আনা নেয়া আর নিত্য প্রয়োজনীয় মালামাল কিনতে আসা ক্রেতাদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়। একই অবস্থা স্বনির্ভর রোড, করিম রোড, কলেজ পাড়া সহ পৌরসভার অর্ধেকের বেশি রাস্তার। এছাড়া পানি নিষ্কাশনের ব্যবস্থার অভাবে বর্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বহু ঘরবাড়িতে জলাবদ্ধতা দেখা দেয়। গাড়িগুড়ি এত কষ্ট, আমরা মাল সামানে বেচতে না, মানুষজন আসে না। বর্ষার সময় রাস্তাটা এতটা খারাপ, মানুষ আসার মতো উপযোগী না। তবে বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে শীঘ্রই সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের কাজ শুরুর কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। বিভিন্ন সড়ক আমাদের ডিপিপির অন্তর্ভুক্ত আছে নির্মাণের জন্য, সেগুলো এবছর ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। পৌরসভার তথ্য অনুযায়ী 48 কিলোমিটার পাকা রাস্তার মধ্যে 20 কিলোমিটারই চলাচলের অযোগ্য। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ভাঙা সড়ক সংস্কারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ হয়েছে। সকালে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের প্রতাপ বাজারের সামনে জড়ো হন এলাকাবাসী। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। শিগগিরই প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠি আকরাবাড়ি পর্যন্ত 3 কিলোমিটার সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বরিশালের চরমোনাই খেয়াঘাটে ঘাট শ্রমিককে মারধরের অভিযোগে সকাল থেকে খেয়া পারাপার বন্ধ থাকার পর দুপুরে স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, রোববার রাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক ঘাট শ্রমিককে মারধর করে যাত্রীরা। পরে আহত শ্রমিককে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর প্রতিবাদে সকাল থেকে অন্য শ্রমিকরা খেয়া চলাচল বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুরে আবার শুরু হয় ট্রলার চলাচল। 6 মাস ধরে বন্ধ র্যাবিক্স ভ্যাকসিন সরবরাহ। পিরোজপুর জেলা হাসপাতালে মিলছে না জলাতঙ্কের চিকিৎসা। এই কারণে বাইরের ফার্মেসির ওপর ভরসা করতে হচ্ছে রোগীদের। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হলেও মেলেনি সমাধান। জিয়াউল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পিরোজপুরে বেড়েছে বিড়াল ও কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
জেলার 7 উপজেলা ও পাশের জেলা থেকে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিতে আসেন পিরোজপুর জেলা হাসপাতালে। তবে প্রায় 6 মাস ধরে সরকারিভাবে র্যাবিক্স ভ্যাকসিন সাপ্লাই দিচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি বিভাগ। ভ্যাকসিন সরবরাহ না থাকায় সেবা নিতে আসা রোগীদের 4 জন মিলে বাহিরের ফার্মেসি থেকে 520 টাকা দিয়ে কিনতে হয় ভ্যাকসিন। এতে চরম ভোগান্তিতে রোগী ও তাদের স্বজনরা। দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। ভ্যাকসিন না থাকার কারণে আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসছি। হয়তো হসপিটালে যদি ভ্যাকসিনটা থাকতো তাহলে আমাদের অনেক উপকারে আসতো। তো আমরা চাই যাতে দ্রুত ভ্যাকসিনের সলিউশন হয়, সবাই মানে সরকারি ভ্যাকসিনটাই পেতে পারে। ভোগান্তির কথা স্বীকার করে সিভিল সার্জন বলেন, চাহিদা অনুযায়ী র্যাবিক্স ভ্যাকসিনের সরবরাহ দিতে পারছে না সিডিসি। হঠাৎ করে শেষ হয়ে যায় মাঝে মধ্যে। চেষ্টা করি আমরা সর্বোচ্চ পরিমাণে যাতে আমাদের রোগীরা আমাদের সরকারিভাবে আমরা যাতে তাদের রেবিসের ভ্যাকসিনটা আমরা দিতে পারি। গত 5 মাসে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 6 থেকে 7 হাজার রোগী। জলাতঙ্কে গত 2 বছরে জেলায় মারা গেছে 3 জন। সময় সংবাদ, পিরোজপুর। 2 যুগেও হয়নি সংস্কার, খসে পড়ছে পলেস্তারা। জরাজীর্ণ ভবনে চলছে ঝালকাঠির শেখেরহাট পুলিশ ফাঁড়ির কার্যক্রম। ভোগান্তিতে পুলিশ সদস্য ও সেবা প্রত্যাশী। বিষয়টি নিয়ে ঢাকায় চিঠি পাঠানোর কথা জানায় গণপূর্ত বিভাগ। জরাজীর্ণ ভবন, খসে পড়ছে পলেস্তারা। এমন পরিস্থিতির মধ্যেই কাজ করছেন পুলিশ সদস্যরা। এ চিত্র ঝালকাঠি শহরের শেখেরহাট পুলিশ ফাঁড়ির। নির্মাণ কাজ শেষে 2001 সালে ভবনটির উদ্বোধন করা হয়। তবে 24 বছরেও হয়নি কোনো সংস্কার। বৃষ্টি নামলেই ছাদ চুয়ে পড়ে পানি। এতে একদিকে যেমন দুর্ভোগে পুলিশ সদস্যরা, অন্যদিকে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষও। এই বিল্ডিং আমরা থাকতে খুব অসহায়ভাবে, যা বস্তি আসছে মনে হয় ভালো। বর্ষার শীতের পানি উঠে যায়, সোয়াই পানি পড়ে, বিদ্যুৎ লাইনের অবস্থা ভালো না। বিল্ডিংটার এমন অবস্থা, না পুলিশ থাকতে পারে, না এই জায়গায় বসবাস, অ্যাক্সিডেন্ট হইতে পারে, যে কোনো সময় চুরি পড়তে পারে। এখন এর দায়িত্ব কে নেবে? বিষয়টি অবগত করে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে দ্রুত দরপত্র আহ্বান করা হবে। তারপর দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ বাস্তবায়ন করা হবে। শেখেরহাট ইউনিয়নে 25,000 লোকের বসবাস। সময় সংবাদ, ঝালকাঠি। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডেঙ্গুর প্রকোপের মধ্যে দক্ষিণাঞ্চলে বাড়ছে করোনা সংক্রমণ। অচল শেরেবাংলা মেডিকেলের পিসিআর ল্যাবের যন্ত্রাংশ নেই, টেস্ট কিটও। চিঠি চলাচলিতে মিলছে না সমাধান। 1 মাসে বরিশালে খুন, ধর্ষণ সহ 350-র বেশি অপরাধ। আতঙ্কে বাসিন্দারা, আইনের কঠোর প্রয়োগের তাগিদ। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। এবং শ্রেণীকক্ষে অবৈধভাবে পড়ানো হয় প্রাইভেট। পটুয়াখালীতে সরকারি বিদ্যালয়ে রমরমা কোচিং বাণিজ্য। প্রতিবাদ করলে পরীক্ষায় ফেল করানো সহ নানা হয়রানির অভিযোগ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।